তাকে তারা বলছেন জুলাই সনদ। এই বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে আইন এবং আমার অভিমত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। 2024 সালে কোটা আন্দোলনের নামে বাংলাদেশে সহিংসতা হয়েছিল। বাংলাদেশে চলমান সেই সহিংসতা, নৈরাজ্য, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা, নির্বিচারে মানুষ হত্যা করা, বিভিন্ন স্থানে লুণ্ঠন করা, গণভবন লুণ্ঠন করা, সংসদ ভবন লুণ্ঠন করা, সারা দেশে আওয়ামী লীগ এবং তাদের নেতাকর্মী, 14 দলের নেতাকর্মীদের বাড়িঘর লুণ্ঠন করে যে ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে, মব সৃষ্টি করা হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করে দেওয়া হয়েছে। এই যে মব সংস্কৃতি, এই সংস্কৃতির সঙ্গে যারা জড়িত ছিল, যারা দেশের সর্বোচ্চ আইন সংবিধান পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল, তারা একটা সময় এসে বুঝতে পেরেছে তাদের এই কৃতকর্মগুলি সংবিধান ভঙ্গ এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। সে কারণে তারা বারবার দায় মুক্তি চেয়েছেন। ডক্টর ইউনূস একটা নোটিশ দিয়ে দায় মুক্তি দিয়েছিলেন একবারে, কিন্তু এক্সিকিউটিভের নোটিশে যে কিছুই হয় না, এটা হয়তো তারা উপলব্ধি করে বলছে না, ওই নোটিশে আমাদের কিছু হবে না, আমাদেরকে আরো দায় মুক্তি দিতে হবে। তখন কি করা, বলে নতুন একটা কাগজ বানানো হোক, সেটার নাম কি, জুলাই সনদ। এই জুলাই সনদ প্রথমে শহীদ মিনারের সামনে করা হবে, বাংলাদেশের সংবিধানকে ফেলে দিয়ে, সেটা পারে নাই। তারপর সরকার করবে, সরকার একা পারছে না, তখন বিএনপি জামাত সবাইকে নিয়ে লেজে গোবরে জড়িয়ে একটা নতুন কাগজ তৈরি করেছেন, নাম রেখেছেন জুলাই সনদ। এই সনদে কতিপয় রাজনৈতিক দলের কতিপয় নেতা স্বাক্ষর করেছেন, যদিও ডক্টর ইউনূস এর প্রোডাক্ট যে দল এনসিপি, তারা সেখানে যান নাই, স্বাক্ষর করেন নাই। বাম ঘরানার 4টি সংগঠন তারাও স্বাক্ষর করেন নাই। এখন এই সনদটা কি? সনদটা হচ্ছে বাংলাদেশে এইভাবে চলবে, এইভাবে চলবে। আসল কথাটা হলো জুলাই আগস্টে মানুষ খুন করা, লুটপাট করা, সংবিধান ভঙ্গ করা, নৈরাজ্য করা, নাশকতা করা, এইভাবে গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করা সহ যত অবৈধ কাজ করা হয়েছে, এই অবৈধ কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করা যাবে না, তাদের অভিযুক্ত করা যাবে না, তাদের দায় থেকে মুক্তি দেওয়া হবে। অর্থাৎ দায় মুক্তি। এই দায় মুক্তিটা হলো জুলাই সনদ। এখন এই সনদটাকে সনদ বলা যায় কিনা? আসলে না, এটাকে বলা যেতে পারে চুক্তিপত্র বা অঙ্গীকারনামা। যারা স্বাক্ষর করেছেন তারা যদি কখনো ক্ষমতায় আসেন, তারা যদি পার্লামেন্টে যান, তখন তারা আইন করে এই যে অপরাধগুলো যারা করেছে তাদের দায় থেকে মুক্তি দিবেন। তাহলে এটাকে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে এটা চুক্তিনামা বা অঙ্গীকারনামা, যে অঙ্গীকার করলাম তোমাদের আর দায়িত্ব থাকবে না। এতেও জুলাই নেতারা খুশি না। তারা বলছেন এটা শুভঙ্করের ফাঁকি, এটা প্রতারণা, এটা জাতির সঙ্গে বেইমানি করা। এনসিপির নেতারা তাই বলছেন। কেননা তারা বুঝতে পেরেছেন এই চুক্তিপত্রে রক্ষা হবে না, এই অঙ্গীকারনামায় রক্ষা পাবে না। তারা হয়তো এটাও মনে করছেন 1975-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরে খুনিদের, অবৈধ ক্ষমতা দখলকারীদের পরিত্রাণ দেওয়ার জন্য, দায় মুক্তি দেওয়ার জন্য এরকম একটা কারবার করা হয়েছিল। 26শে সেপ্টেম্বর একটা ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছিলেন তৎকালীন অবৈধ ক্ষমতা দখলকারী মোস্তাক। এখনো কিন্তু যিনি এই চুক্তিনামার স্বাক্ষর করছেন তিনিও কিন্তু অবৈধ ক্ষমতা দখল করা ডক্টর মোহাম্মদ ইউনূস। জিয়াউর রহমান যখন পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় তার দলকে নিয়ে আসছেন, তখন 1979 সালের 9 এপ্রিল ওইটাকে পাশ করে একেবারে বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে জিয়াউর রহমানের ক্ষমতা দখল করা সবকিছুকে বৈধ করে একটা নাম রাখছিলেন। সেই সনদটার নাম হলো সংবিধানের 5ম সংশোধনী। এই 5ম সংশোধনী সংসদ বাতিল করে দিল পরবর্তীতে। তার বিরুদ্ধে যারা বেনিফিশিয়ারি তারা সুপ্রিম কোর্টে গেলেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ ওই 5ম সংশোধনীকে বাতিলটাকে বহাল রেখে বললেন, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, যারা খুন করেছে, তারা এখতিয়ার বহির্ভূত ব্যক্তি ছিলেন, তাদের কোনো এখতিয়ারই ছিল না ক্ষমতা দখল করার, খুন করার। ফলে তারা যেটা করেছেন সেটা রাষ্ট্রদ্রোহিতা,
নাশকতা, চর দখল করা এবং দণ্ডনীয় অপরাধ। আরো একটি লাইন যোগ করেছিলেন, এই জাতীয় অপরাধ যারা করবে তাদের রাষ্ট্রদ্রোহিতার দায়ে দণ্ডিত করার জন্য আইন প্রণয়ন করা উচিত। একইভাবে এরশাদ সাহেব ক্ষমতা দখল করার পরে সংবিধানের ৭ম সংশোধনী জারি করে নিজের পরিত্রাণ নেওয়ার চেষ্টা করেছিলেন, সেটাকেও সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। অর্থাৎ যেটা অবৈধ, যেটা বেআইনি, যেটা ফৌজদারি অপরাধ, যেটা সংবিধানের বিধিবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সেটা নিয়ে পার্লামেন্টে বিল পাশ করলেও কারো পরিত্রাণ হয় না। তাহলে জুলাই সনদ নামে যে কাগজটা, এটাকে সর্বোচ্চ বলতে পারেন অপরাধ থেকে দায় মুক্তির জন্য কতিপয় রাজনৈতিক দলের চুক্তিপত্র বা অঙ্গীকারনামা। এর বাইরে এর কোনো লিগ্যাল সোর্স নাই, এবং যারা এটা করলেন তারা কেউকে মাফ করার ক্ষমতা আইন সিদ্ধভাবে নাই। পার্লামেন্টে গেলেও ক্ষমা করতে পারতেন না। আর এখন তো তারা নোবডি, তাদের কোনো লিগ্যাল অথরিটি নাই, আইনগত কর্তৃত্বই নাই। এখন অনেকের প্রশ্ন, তাহলে বাঙালির সনদ কোনটা? হ্যাঁ, সেটা মনে করিয়ে দিতে চাই। বাঙালি জাতির মুক্তির ম্যাগনা কার্টা হিসাবে যেটা পরিচিত, সেটা 1966 সালের 6 দফা। সেটাই হচ্ছে বাঙালি জাতির আন্দোলনের ক্রমবিকাশিত একটি গুরুত্বপূর্ণ সনদ। দ্বিতীয় সনদ হচ্ছে 1971 সনের 7 মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু গোটা জাতিকে যে নির্দেশনা দিয়েছিলেন, কি করতে হবে, কি করা যাবে না, সমস্ত কিছু, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ দ্বিতীয় সনদ। তৃতীয় সনদ আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেটা তৃতীয় সনদ। আর বিকশিত সমস্ত কিছুকে একত্রিত করে যে সনদ তৈরি করা হয়েছিল, সেটা 1971 সনের 10 এপ্রিল তৈরি করা আমাদের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ইস্তেহার। সেটা হচ্ছে সবচেয়ে বড় সনদ। সেই সনদটা বিকশিত হয়েছিল 1971 সনের 17 এপ্রিল স্বাধীন বাংলাদেশ সরকার শপথ গ্রহণের পরে যেটাকে অনুমোদন করেছিলেন, গণপরিষদের ক্ষমতা বলে প্রফেসর ইউসুফ স্বাক্ষর করেছিলেন। সেটাই হচ্ছে বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে বড় সনদ। মনে রাখবেন, প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ইস্তেহার, এর বাইরে কোনো সনদ নাই। আর বড় একটা সনদ যদি ধরেন, সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। সেটাই হচ্ছে সবচেয়ে বিকশিত, সমস্ত কিছু একীভূত করা সনদ। এর বাইরে কোনো সনদের সুযোগ নাই। দেশের সর্বোচ্চ আইন সংবিধানের অনুচ্ছেদে 7 বলা হয়েছে, এই সংবিধান জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, জনগণ সমস্ত ক্ষমতার অধিকারী এবং জনগণের সেই ক্ষমতা ব্যবহৃত হবে এই সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে, অর্থাৎ ওই সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে। এই যে যারা চুক্তিপত্র করলেন, স্বাক্ষর করলেন, ফেসবুকে দিলেন, সংবিধান আপনাদের এমন কোন চুক্তিপত্র করার ক্ষমতা দিয়েছে? দেয়নি। জনগণ আপনাদের ভোট দিয়েছে যে আপনাদের এটা করার ক্ষমতা দিলাম? দেয়নি। তাহলে এই কথিত চুক্তিপত্রের আইনগত কোনো ভিত্তি নাই, সাংবিধানিক দৃষ্টিকোণ থেকেও কোনো গ্রহণযোগ্যতা নাই। এটার সান্ত্বনা পুরস্কার হিসাবে গণ্য করা যেতে পারে যে অপরাধ যারা করছে তোমাদের ব্যাপারে আমরা একমত হয়েছি, তোমাদের কিছু করব না। প্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকুন। আজকে আমি সকালে, আমি কালকে ফেসবুক দেখতে পাইনি, আজকে সকালে ফেসবুকে আপনার একটা পোস্ট আমি দেখলাম বিশেষ করে। তো আপনি সাধারণত কোনো ব্যক্তিকে আক্রমণ করে পোস্ট দেন না সাধারণত, আমি যতটুকু দেখি। আপনি বিভিন্ন ন্যাশনাল ইস্যুতে বিভিন্ন বিষয়ে বলেন, কিন্তু এবার মনে হলো যেন আপনি একজন ব্যক্তিকে মানে আক্রমণ করছেন। তো আপনার কি মনে হয় যে এই ব্যক্তির উপস্থিতি, এই ব্যক্তির কর্মকাণ্ড আমাদের জাতীয় জনজীবনকে
মানে জনজীবনের জন্য কোনো ক্ষতির কারণ হতে পারে এই জন্য দিয়েছেন নাকি অন্য কোনো কারণ আছে? সবটা মিলিয়ে দেখেন, এই যে যার নাম আমার উচ্চারণ করতে মানে ঘৃণা লাগে, আমি আপনাকে এর আগেও কয়েকবার বলেছি যে প্যারিসে পলাতক যে মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিটা, যে সে আমাকে নিয়ে এ পর্যন্ত 10টার মতো স্ট্যাটাস এবং ভিডিও করেছে। আমি এর কোনোটাই জবাব দিতে চাই নাই। কেন জানেন? ওর সাথে আমার 2018 সালে বা 2017 সালে প্রথম দেখা, ইয়েতে, আপনার সোনাগা হোটেলে জিমে। সেই দিন আমি প্রথম দেখলাম যে উন্মাদের মতো একটা লোক চিৎকার দিচ্ছে, মানে ইয়ে ফোনে এরকম করতেছে। আমি তো, কি রে, ঘটনা কি? তাহলে যে আপনি সেই লোক? বলে হ্যাঁ। তো কি হয়েছে? বলে যে আমার আজকে 1 লক্ষ ফলোয়ার হয়েছে ফেসবুকে। ভাই, ওই সময়ও আমি আমার আইডি মানে ব্লু টিক দেওয়া, ভেরিফাইড করা, আমার মাত্র 20,000 ফলোয়ার। ফলোয়ারের জন্য যে এরকম চিৎকার দিতে হয়, তো এই বদ্ধ উন্মাদকে দেখে আমার প্রথম মনে হলো। তো আমি বললাম যে তাহলে ঠিকই আছে, তো আপনাকে তো আমি খুঁজছিলাম। যে কেন? বলে যে আপনার একজন ফলোয়ার আমাকে নিয়ে পোস্ট দিয়েছে, এই রামপাল ইস্যুতে বা অন্য কোনো ইস্যুতে, তীব্র গালাগালি করে। তো বলে যে আচ্ছা আচ্ছা, কে কে দেখলো? বলে যে ও আচ্ছা, আমি ওরে বলে দেবো। ও ওই দিন আমার সাথে সে ফ্রেন্ড লিস্টে যুক্ত হলো। 2 দিন হুম। পরে সে দেখি আমাকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে আবার। কেন? আমার একটা ফেসবুক পোস্ট, আপনার মানে এটা বলে যে জেনজি ভাষায় একটা ফেসবুক পোস্ট একটা ইয়ে হয়ে গেছে, মানে বিতর্ক সৃষ্টি করেছে। এটা সরাসরি বলি, এটা একজন একটা দেবীকে নিয়ে ইয়ে ছিল। আমি সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থনা করেছি, আমি আমি এটা প্রত্যাহার করে নিয়েছি। এই ব্যক্তি যে ভাব ধরছে যে হিন্দু বিদ্বেষী এবং মুসলিম প্রেমী, সে হিন্দু মৌলবাদীদের থেকেও আরো বড় মৌলবাদী হয়ে আমাকে ফেসবুক আক্রমণ করা শুরু করলো। সারা রাত আমাকে আক্রমণের পর আক্রমণ। এবং আমি বুঝলাম যে, আমি তখন তাকে একবারে লিখলাম যে তোমার মতো আমার ফ্রেন্ড লিস্টে থাকা দরকার নয়, তুমি তোমার মতো ভাই থাকো গিয়া। ওই তার সাথে আমার শেষ। কিন্তু তার সাথে আমার যতবারই দেখা হয়েছে, বরাবরই কথা হয়েছে। অনেক সময় কথা হয়েছে, পুরো শেখ হাসিনার আমলই কথা হয়েছে। তো আমি তখনই একটা জিনিস পরিষ্কার হলাম, যে এই লোক পাবলিককে বলে যে সে আহ, মুসলিম মুসলিম প্রেমী হয়ে গেছে, যে ইয়েদেরকে নিয়ে আপনার মৌলবাদীদের, মুসলিম মৌলবাদীদের নেতা হয়ে গেছে। এখানে মানে হিন্দু মৌলবাদ নিয়ে তার এত মাথা ব্যথা হলো কেন, এবং তাও বিকৃত করে। তখন আমার মনে পড়লো যে এর আগে আমার ইন্ডিয়ান এম্বাসিতে একটা পাসপোর্টের জন্য যখন আমি ভিসার জন্য গিয়েছিলাম, এক যে ব্যক্তি রুমে আমি বসছিলাম, সে তার ফেসবুক পোস্ট পড়তেছে। তাহলে কিরে ভাই, এরা এরা আপনারা ফলো করেন, এর পড়তেছেন? তো সে চরম মুচকি হাসি দিল। আমি যে, সে, সবাই বলে যে সে এজেন্ট, এটা কি সত্য? এবং সে আমাকে হাসি দিয়ে বুঝিয়ে দিল যে ও তাদের নিয়োজিত মাল, এবং এটা বাংলাদেশকে একটা খেলা করার জন্য এখানে রেখে রেখে দিয়েছে। সে যখন ভারত বিরোধী কথাবার্তা বলবে, এই পতঙ্গের মতো ছাগলগুলো সেখানে যাবে, এবং এই ছাগলগুলোকে তখন তারা এটা স্ক্যানিং করতে পারবে, যে ইন্ডিয়ান এম্বাসি বা এখানে ওই ওই লোকগুলোকে স্ক্রিনিং করতে পারবে, এরা কারা কারা। যাই হোক, এটা তো আমার আর পার্সোনালি বলার কারো দরকারই নেই। আমি ওর ওর সাথে কথা ওই ওই প্রসঙ্গেই যাইনি। মানে আপনি যে কথাটা এখন বললেন, মানে আপনি কি তো আসলে বলতে চাচ্ছেন সব মিলিয়ে যে আহ, সে একজন মানে ভারতের ডিপ এজেন্ট টাইপের, মানে আপনার সাইলেন্ট এজেন্টের মতো কাজ করতেছে এখানে? কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই সে যে বাংলাদেশে নিয়োজিত একটা ভারতের এজেন্ট। কারণ তখন আমার সঙ্গে সঙ্গে মনে পড়লো যে সে আরেকটা ইন্ডিয়ান হাই কমিশনারকে দিয়ে যে বিশ্রী ভাষায় একটা পোস্ট দিয়েছে, বাংলাদেশের কোনো নাগরিক এটা দিতে পারে না। এবং ইন্ডিয়ান এমবাসি এই পোস্ট বুক মানে দেখার পর সঙ্গে সঙ্গে বাংলাদেশে যেভাবে তারা সক্রিয় ছিল, ওরে তুলে নিয়ে যাওয়ার কথা, কিন্তু কিছুই হয় না ওর। তখনই হুম। আমি আরো নিশ্চিত হলাম যে এটাই পরবর্তীতে পর্যায়ে সে যখন ভারতে পালালো, এবং ভারতে পালিয়ে ভারতীয় পাসপোর্টে যখন প্যারিসে চলে গেল, তখন তো আরো নিশ্চিত হলাম। এবং তার এক বান্ধবী নাদিয়া ইসলাম, তাকে অনেকে এখন চেনে, যে তার 3 ইঞ্চি আবিষ্কার করেছিল, সে নাদিয়াই প্রথম আবার প্রকাশ্যে বললো যে সে হচ্ছে যে একটা রয়ের এজেন্ট, এবং তার কাছে প্রমাণ আছে। সে পূর্ণাঙ্গ বিস্তারিত দিল কিভাবে সে রয়ের এজেন্ট। এই রয়ের এজেন্টের বাংলাদেশের একটা মাত্র উদ্দেশ্য, বাংলাদেশকে একটা অস্থিতিশীল করা, এবং বাংলাদেশে মৌলবাদীদেরকে ক্ষমতায় এনে
ইন্ডিয়াতে মৌলবাদীরা যাতে ক্ষমতায় থাকতে পারে সেই ব্যবস্থা করা, এবং পশ্চিমবঙ্গে যতদিন পর্যন্ত মৌলবাদীরা ক্ষমতায় না আসবে, বিজেপি ক্ষমতায় না আসবে, সে তার এই কার্যক্রম চালিয়ে যাবে। সে আমার বিরুদ্ধে কি লিখছে আমি এটার পাত্তা দিতে চাই না, এই জন্যই যে সে ফলোয়ার ব্যবসা করে। আমি তো প্রথম দিনে দেখলাম, এবং কয়েকদিন পরে সে আমাকে একটা স্ট্যাটাস দিল যে ওই দেবীকে নিয়ে স্ট্যাটাস লেখার কারণে আমার ভাই হার্ট অ্যাটাক করে মারা গেছে। মানে কত বড়, এটা কি বলে, গালি দিতে হয় আর কি, ডট ডট। আমি আমি বললাম যে ভাই এগুলো কি, হে 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 হে, এগুলো করে। তা এরপরও আমাকে নিয়ে সে যতবারই আমাকে নিয়ে ফেসবুক পোস্ট দিয়েছে, আমি তাকে ইনবক্সে বললাম যে ভাই এগুলো কি, সে এনে আরে কি হয়েছে। তা আমি তখন বুঝলাম যে এর উদ্দেশ্যটা কি। এর উদ্দেশ্য হচ্ছে যে আমি তাকে নিয়ে কিছু বলবো, কিছু লোক এখানে এনগেজ হবে, তার আরো কিছু ফলোয়ার হবে, এই ব্যবসা নিয়ে সে চলতেছে, এই ব্যবসা নিয়ে সর্বশেষ এখন সে আমার আমার সঙ্গে ইয়েতে লাগছে, ইয়ে নিয়ে, যে আমাকে ওই ওই টেলিভিশন ডাকে কেন, আমাকে অমুকে চাকরি দিছে কেন। আরে বেটা, এবং আনিস আলমগীরকে না নিয়ে অমুকে অমুকের নাও, তারা কারা যাদেরকে সে কয়েকদিন ধরে গালাগালি করে। মানে যাদেরকে গালাগালি করে তাদেরকে সে বলে যে আনিস তো পড়াইতে পারে না, ওরা পড়াইতে পারবে, ওদেরকে নাও। লাস্টে যে টক শোতে আমাকে কেন নিল, সেখানে ও আনিস তো কথা বলতে পারে না, মাসুদ কামালকে নাও, আর এই আব্দুল তুষারকে নাও। মানে আপনাদের প্রেমে না না পড়ছে না, সে। ওখানে ওখানে হ্যাঁ, কিন্তু মাসুদ কামাল বলে নাই, ওখানে বলেছে কথা কামাল। ও কথা কামাল, আচ্ছা, এদেরকে নাও। কিন্তু আপনাদেরকে আবার যখন গালাগালি করে যে আপনাদের তো কোনো জ্ঞানই নাই, দুনিয়ার সমস্ত জ্ঞানের ভান্ডার নিয়ে আসছে ওই ডট ডট। তো সে ছাড়া মানে বাংলাদেশে আর কেউ জ্ঞান নাই, কিছু নাই, কথা বলতে পারে না, কিছুই না। সে আমার সঙ্গে কেন লেগেছে, আমি সর্বশেষ কথাটাই বলি। আমি দুই জায়গায় বলেছি, আমাকে যখন প্রশ্ন করেছে বাংলাদেশে যে সেনাবাহিনীর বিরুদ্ধে, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে, সবার বিরুদ্ধে যে এই ডট ডটটা গালাগালি করে, এই এই লোকটাকে কিভাবে থামানো যায়। আমি বলছি একটাই উপায়, এই যে গোয়েন্দা সংস্থাগুলো আমাদের কি করে বা আমাদের সরকার কি করে, সরকার জাস্ট ওর চ্যানেলটা বন্ধ করে দিলে দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। সে যে ছাগলদের ইয়েতে নাচে, সেই ছাগল ফলোয়ারদের ইয়েটা বন্ধ হয়ে যাবে, এবং এটা বন্ধ হয়ে গেলে তার ভাত বন্ধ হয়ে যাবে, তার বকবকানি বন্ধ হয়ে যাবে। এখন তার কলিজা ধরে টান মারা হয়েছে, সেই জন্য সে আর আবোল তাবোল বকা শুরু করেছে। এবং ভেরি রিসেন্টলি সে যে ডাক দিয়েছিল প্রিয় দেশবাসী, আপনি দেখছেন যে তিনজনও রাস্তায় নামে নাই, কুত্তাও নামে নাই। তো সে বুঝে গেছে যে তার ব্যবসা এখন পড়তির দিকে। সে যে ব্যবসা করে খেত ভিউ ব্যবসা, ভিউ ব্যবসা চলতেছে না। আর আমি তো ভিউ ব্যবসা করি না। আমি একটা মানে অন্য একটা বিষয়, সিরিয়াস একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হলো যে ওনার যে সেই মধ্যরাতের যে ভাষণটা জাতির উদ্দেশ্যে, যে জাতিকে রাস্তায় নামার জন্য যে আহ্বানটা, সেই আহ্বানটা দেশের মানুষ অতটা মূর্খ হয় নাই বলে হয়তো নামে নাই। কিন্তু সে যেটা প্রত্যাশা করেছিল, যদি সেটা হতো, যদি মানুষ নামতো, তাহলে তো দেশ জুড়ে একটা মেসাকার হয়ে যেত। এখন পরের দিন যখন জানা গেল, দেখা গেল যে না, কিছুই হলো না, এবং তারটা পুরাই হাওয়ায় একটা হুমকি ছিল, হাওয়ার উপরে হুমকি ছিল। তো হুম। ওনার যে ভক্ত যারা ছিল, ওনার যারা মুরিদ, তাদের জন্য হলেও কি, চক্ষু লজ্জার খাতিরে হলেও কি তার একটা ব্যাখ্যা দেওয়া উচিত ছিল না, যে এটা সে কেন দিছে, কি ভুল হয়েছে না হয়েছে। সে তো কিছুই বললো না, চুপ করে থাকলো। এটা কি একদম মানে অবিবেচকের মতো কাজ করলো না? না, এটা তো, তার তো কোনো ভাষা নাই এখানে। ও তো যে ছাগলদের চড়ায়, ওর তো কোনো দায়বদ্ধতা নাই ওদের কাছে। আমি ওকে বহুদিন আগে বলেছিলাম যে আপনার অন্তত যখন আমার সাথে কথা হচ্ছিল, আমি বললাম, দেখেন আপনার অন্তত, মানে আমি বলছি যে আমার হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল, পার্সোনালি তো কথা হয় ওর সাথে, যে আপনি অন্তত কিছু লোককে, যে মূর্খগুলো আপনাকে ফলো করে, এদেরকে অন্তত আপনি একটু শিক্ষিত করতে পারেন, যে আপনি ওদেরকে ভালো মেসেজ দিতে পারেন। আপনার তো ফলোয়ার আছে ভাই, ফলোয়ার গুলোকে কাজে লাগান। আপনি কেন এদেরকে বিভ্রান্ত করেন? এবং আমি তাকে অ্যাপ্রিসিয়েট করলাম যে ঢাকা ইউনিভার্সিটির এই যে একটা মেয়েকে, ওড়না পরে নাই, একটা একটা হুজুর টাইপ কর্মচারী ওকে অপমান করেছিল, এবং তাকে শাহবাগ থানাতে গিয়ে এই জনতা তাকে বের করে এনেছিল, আপনার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে হ্যাঁ, আছে, পরে ফুলের বেলা গুলো। হ্যাঁ। তো সেই সময় ওই ব্যাটারির বিরুদ্ধে কিন্তু সে ভিডিও করেছিল। আমি তাকে মেসেজ দিয়েছিল যে এই প্রথম আমি দেখলাম একটা সেন্সিবল লোকের মতো আপনি কাজ করেছেন। এইটাই তো কাজ করা উচিত ইউটিউবারদের, ইয়েতে যাদের ফলোয়ার আছে, যারা ইনফ্লুয়েন্সার হবে। আপনি কেন এই সমস্ত আউল ফাউল জিনিস করেন? এবং আপনি একটু শিক্ষিত লোক। এর কোনো জবাব নাই ওর।
মানে 5 আগস্টের পর থেকে তার কমপ্লিট মাথা, আগে তো কথাবার্তা হয়তো, 5 আগস্টের পর থেকে কমপ্লিট নষ্ট হয়ে গেছে, যে সে জাতির বিবেক মনে করতেছে। আমি তাকে এটাও বললাম যে এই সমস্ত ফালতু কাজ বাদ দিয়ে আপনি তো দেশেও তো আসতে পারেন, দেশে এসে যে ডক্টর ইউনূস যে স্বাস্থ্য মন্ত্রণালয়টা একটা মহিলার হাতে দিয়েছে, ও তো কিছুই করতে পারছেন না। আপনি স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দিচ্ছেন, স্বাস্থ্যের মন্ত্রণালয়টা তো অন্তত নিতে দেন। তো সে বলে যে আপনি মনে করেন যে আমাকে দেবে, এটা আপনি যত মনে করেন তত না, ওরা আমাকে কিভাবে নেয়। আমি বুঝলাম যে পুরোটাই তার ফ্রাস্ট্রেশন এবং মেন্টাল মেন্টাল কি বলবো, এগুলা হতাশা থেকে সে এগুলা করতেছে, এবং এগুলো করে সে দেশটাকে ধ্বংস করতে চায়। তার তার যে টার্গেট, যে ভারতের এজেন্ট, সে এজেন্সি তার কার্যক্রমটা যাতে পূর্ণ হয়। এবং বাংলাদেশের মূর্খ জনতা যারা ওর কথায় নাচে, ওরা কবে যে বুঝবে আমি জানি না। এই দেশটা যদি ভারত যদি কোনোদিন আক্রমণ করে, শুধুমাত্র এই যে আপনি বললেন ওই রাতে যদি কিছু হতো, তো ওই রাতে কিছু হলে ভারত পার্শ্ববর্তী দেশ, সে যদি এখানে গন্ডগোল দেখে, সে যদি এখানে মৌলবাদীদের আস্ফালন দেখে, সে কেন পার্শ্ববর্তী দেশ হিসাবে সে সবকিছু টলারেট করবে? এবং ভারত কি এত ছোট রাষ্ট্র যে বাংলাদেশ তার বিরুদ্ধে যা ইচ্ছা করবে সেটা সে মেনে নেবে? এবং এটা তো হম। সুযোগ করছে ওর মতো কিছু ইয়েকে, এজেন্টকে রেখে। এবং যতদিন পর্যন্ত এগুলা ঠিক হবে না, সে আমাকে বললো যে, আমাকে রিসেন্ট যে ইয়েটা দিছে, যে আমি ওর সমালোচনা করতে চাই না, আমি জানি যে সে, আমি যদি তারে হুমকি দিই যে সে কিন্তু বিদেশে অ্যাসাইলাম নিয়ে আসবে, মানে বাপখানার মধ্যে বিদেশে অ্যাসাইলাম হচ্ছে দুনিয়ার সবকিছু। ও যেরকম পালিয়ে গেছে, ও যেরকম ওইখানে যে কুত্তার জীবন যাপন করছে, এবং কুত্তার জীবন সে মনে করে যে অন্য কেউ তার মতো কুত্তার জীবন যাপন করবে এবং পালিয়ে পালিয়ে থাকবে। আরে বেটা, আমার যদি অ্যাসাইলাম নেওয়ার খায়েশ থাকতো, আমাকে যখন স্টেট ডিপার্টমেন্ট দাওয়াত দিয়েছে, ও বিভিন্ন দেশ দাওয়াত দিয়েছে, তখনই তো যেতাম। 2 দিন আগেও তো আমি লন্ডন ঘুরে আসলাম। তোর অ্যাসাইলাম লাগবে কেন আমাকে? তোরে নিয়ে আমাকে ইয়ে করতে হবে কেন? আমার পাসপোর্টে তো এমন কোনো সিল নাই যে কোনো একটা দেশ, যে দেশে আমি যেতে চেয়েছি সেই দেশ আমাকে রিজেক্ট করেছে। আমি বিদেশে যাব কি যাব না সেটা হচ্ছে আমার ডিসিশন। আমি একজন বাংলাদেশি, বাংলাদেশ প্রেমী, আমি তোর মতো ভারতীয় দালাল বাদা পাদা এগুলো নয়। আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশে থাকবো, আমাদের মত প্রকাশের জন্য আমাদের কিছু লোক আমাদেরকে সমালোচনা করবে, আপনাকে আমাকে, তারপরে আব্দুল তুষারকে রীতিমতো সমালোচনা করতেছে। আমাদেরকে সরকার অনেক সময় অপছন্দ করতে পারে, সেটা আমাদের সরকার, আমরা এখানে বসে করব, তোর মতো বিদেশি এজেন্সি নিয়ে তো করবো না। আমরা যদি জেলেও আমরা যদি জেলেও যাই তখনও যাবো। সে দেখেন 2বার আমাকে উস্কানি দিচ্ছে যে ওকে কেন জেলে নেয় না। ওই যে বললাম, সেই দেবী হম। নিয়ে যখন স্ট্যাটাস দিয়েছিলাম তখন, এবং এখনো, ওকে কেন জেলে নেয় না। ওর জেলটাই হচ্ছে ওর পছন্দ। কারণ হচ্ছে যে বাংলাদেশে যে কিছু কথা বলার লোক আছে, এগুলো কথা বলা বন্ধ হোক, এবং সে যে ছাগল চড়ায় এবং এটা যে ভারতের একটা অঙ্গরাজ্য হোক, সেই যে তার কামনা, সেটাই যাতে সে চরিতার্থ করতে পারে। এই জি। বদমাসটা নাকি আমার কথা বলার রুচি হয় না, ওর নামটা নিতেও আমার রুচি হয় না, অথচ সে প্রতিদিন আমার নামে স্ট্যাটাস দিয়ে যায়। তো আমার ওর যখন এত খায়েশ হয়েছে আমাকে নিয়ে ভিডিও বানানোর প্রতি 2 দিন পর পর, আমিও দেখি আমার লোকজনরা বলতেছে, আমার লোকজন উল্টা বলতেছে, এই দুর্গন্ধযুক্ত লোকটাকে আপনি কথা বলেন না, কারণ সে চাইতেছে আলোচনায় থাকতে, সে আপনাকে নিয়ে আলোচনায় থাকতে চায়। তার দুর্ভাগ্য চলতেছে এখন, এবং সারা বাংলাদেশ ওকে থুতু মারতেছে। ও ও শুধু প্যারিসে না, পৃথিবীর কোন অঞ্চলে গিয়ে থাকতে পারবে না। যেখানে বাঙালি আছে, যেখানে বীর জনতা আছে, সেখানে তাকে থুতু মারবে। সে মনে করছে যে যে ছাগলগুলোকে চড়াচ্ছে ওরা তাকে রক্ষা করবে, কারণ ওরাও বুঝে গেছে সে কি পারপাস সার্ভ করে। ওরা বুঝে গেছে বলেই তো ওকে আর এখন পাত্তা দেয় না। আমরা এখন একটু এই জাতীয় রাজনীতি নিয়ে কথা বলতে চাচ্ছি। এটা হলো, আপনি দেখেছেন যে গতকালকে এই জুলাই সনদ স্বাক্ষরিত হলো। বলা হলো এটা নাকি জাতীয় ঐকমত্যের কমিশনের মাধ্যমে হলো। এবং সেই সনদে আমরা দেখলাম যে 25টা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের এই মুহূর্তে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 52টা। তার মানে নিবন্ধিত রাজনৈতিক দলের অর্ধেকও সেখানে যায়নি। বড় বড় অনেক দল তো যায়নি। এমনকি যে দলটার সবচেয়ে আগ্রহ ছিল এই জুলাই সনদ দিয়ে, সেই এনসিপির লোকেরা পর্যন্ত সেখানে উপস্থিত ছিল না। তাহলে এই সনদ স্বাক্ষরটা আমাদের জাতীয় রাজনীতির ক্ষেত্রে কতটুকু সাফল্য নিয়ে আসতে পারে আগামী দিনের জন্য? দেখেন, এটা সাফল্য এখনই আমি বলতে পারি না। প্রথমত, আপনি যে কথা এনসিপির প্রশ্ন তুলছেন, একটা ভ্যালিড কোয়েশ্চেন। যারা এই জুলাই নিয়ে যাদেরকে প্রথম ভাবা হয় তারা সেখানে যায়নি। কিন্তু তার আগে যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশে 60% ভোটার যেগুলো আছে, আপনার আওয়ামী লীগ,
জাতীয় পার্টি 14 দল এবং 4 পার্টি আবার বাম রাজনৈতিক দল সবগুলো মিলিয়ে ভোটের হিসাবে দেখলাম আমি 60% লোক যে দল 2008 সালের ইলেকশনের হিসাবে হিসাব করে বলতেছে যে দলগুলোকে সমর্থন করেছে তারা এখানে নাই, বাকিরা আছে। আর বাকিদের মধ্যে অবশ্যই প্রধান দুইটা রাজনৈতিক দল এখানে আছে, বিএনপি জামাত আছে, কিন্তু আরেকটা রাজনৈতিক দল যেটাকে জুলাই আন্দোলনের সঙ্গে সবচেয়ে সম্পৃক্ত, তারা যায়নি। এখন তারা যায়নি বলে যে এটা এটা আপনার মানে অপাঙ্ক্ত হয়ে গেল, এটা অকার্যকর হয়ে গেল, সেটা আমি মনে করি না। আমি মনে করি যে তাদেরও বোধোদয় হবে, ভাই ইলেকশন হচ্ছে আমাদের প্রধান টার্গেট। ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটা নির্বাচন হোক, সেটা সেটা পার্টিসিপেটরি হচ্ছে না আমরা দেখছি, তারপরও আমরা মনে করি যে সেটা হয়ে যাওয়া উচিত। এবং সেটা ইনক্লুসিভ হচ্ছে না, সেটা নন ইনক্লুসিভ হচ্ছে, তাতেও মনে করি যে আমরা এটা হয়ে যাওয়া উচিত। কেন হয়ে যাওয়া উচিত? কারণ আমাদের উপর বিদেশি খপ্পর, এই যে প্যারিসে পলাতক বিকৃত মানসিকতার লোকগুলো যেভাবে মানে উল্লাস করছে, যেভাবে তাদের ব্যবসা চালিয়ে যেতে চাচ্ছে, এদের এই ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে কিভাবে? কারণ আমাদের এখানে একটা নির্বাচিত সরকার নেই। আমাদের নির্বাচিত সরকার নেই বলে সে অমুক অমুককে হুমকি দেয়, সে সেনাপ্রধানকে হুমকি দেয়, ডক্টর ইউনূসকে হুমকি দেয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের হুমকি দেয়, খালেদা জিয়া তারেক জিয়ার মতো রাজনীতিবিদদেরকেও সে নোংরা ভাষায় কথা বলেছে, ভিডিও করেছে। তো এই ধরনের লোক যখন এই সুযোগ পায় তখন এনসিপি তাদেরকে কিন্তু সহায়তা করে। এনসিপি কে নিয়ে সে খুব খুব গর্বিত। এনসিপি তাকে বলেছে আমাদের ইয়ে হোক, আমাদের পরামর্শদাতা হোক। সে বলছে না, তাকে দায়িত্ব দিতে হবে, তারপরে সে এনসিপি নিয়ে ইয়ে করবে। তার মানে কি এনসিপি কি ওর কথায় নাচে? হ্যাঁ। তো মনে করে যে এনসিপির এগুলো শিশু, এনসিপি গুলোও তার কথায় নাচবে, এবং সে সবাইকে পালতে চায়, সবাই খেতে চায়। এবং তাকে নিয়ে একটা ভিডিও করেছে একটা ইন্ডিয়ান একটা ছেলে, যে যেই পাতে বসে সেই পথে খায়। আমি দেখলাম যে একবারে সত্যিকার কথা, সে শাহবাগ নিয়ে কথা বলে, আবার হেফাজতের নিয়ে ইয়ে করে, প্রশংসা করে, আবার হেফাজতকে নিয়ে গালাগালি করে, আবার সে শাহবাগী। আবার সে ব্লগার হত্যার বিরুদ্ধে কথা বলে, মাহমুদুর রহমানকে আবার সার্টিফিকেট দিয়ে ব্লগার হত্যার যে বিষয়গুলো আপনার করেছিল এগুলো ভালোই করেছিল। মানে ওর কোনো ধারাবাহিকতা নাই, আজকে কি বলে কালকে কি বলে, কত বহুরূপী টাউট। এই টাউট গুলো আমাদের সমাজে আরো বেশি প্রাধান্য বিস্তার করার সুযোগ পাবে শুধুমাত্র আমরা যদি একটা নির্বাচিত সরকার আনতে না পারি। সে যেই হোক, সে জামাত ইসলামী হোক, বিএনপি হোক, এনসিপি হোক, যাদেরই হোক, আমরা একটা নির্বাচিত সরকার চাই। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি করি যে এনসিপি হয়তো তার আহ, যে ডিজায়ার তাদের আছে, সেটা তারা ভুল যদি কোথায় থেকে থাকে সেটা সমাধান করবে, কিংবা তাদের যে মতপার্থক্য, তাদের যে সেন্টিমেন্ট, সেটাও সরকার এখানে পূরণ করে দিতে পারে। আমি এটাতে বিগ ডিল মনে করি না। তবে তাদের যে শাপলা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেটাও আমি মনে করি যে সরকারের অবিলম্বে ঠিক করা উচিত। কারণ শাপলা এমন একটা প্রতীক, আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার পেছনে এটা শোভা পায়। এটা যদি নির্বাচন কমিশন যদি মনেই করে যে না, এটা অন্য একটা দেওয়া উচিত, সেটাও তাদেরকে মেনে নেওয়া উচিত। তারা গো ধরে বসে থাকার এটা এটা আমি প্রয়োজন মনে করি না। আমার মনে হচ্ছে নির্বাচনকে যদি পিছাতে না চায়, দেশকে যদি অস্থিতিশীল করতে না চায়, এই দেশটা যাতে অন্য দেশের করদ রাজ্য হতে না পারে, সেটা ভারত হোক আমেরিকা হোক, তাহলে আমাদের সম্মিলিত ভাবে, আপনি আমি, এনসিপি, দুনিয়ার যত রাজনৈতিক শক্তি আমাদের এখানে আছে, সবার উচিত, ইভেন আওয়ামী লীগের উচিত এই নির্বাচনে সহায়তা করা, যাতে করে আমাদের এখানে একটা স্থিতিশীল সরকার হয়। জি, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব আনিস আলমগীরের কথা, ওনার ব্যক্তিগত অনুভূতি বিভিন্ন বিষয়ে। আপনারা বুঝতেই পারছেন যে এরকম খুবই স্বাভাবিক, যদি মানে অযাচিত ভাবে কেউ যদি ব্যক্তিগত আক্রমণ করতে থাকে, তাহলে কোনো ভদ্র মানুষের পক্ষে আসলে অনেক সময় টেম্পার ঠিক রাখা সহজ হয় না, মন খারাপ থাকে। তো আমরা আশা করব সবাইকে, ভাই আপনারা যে কথাটাই বলেন, যে মিডিয়াতেই বলেন, মাথায় রাখবেন যে আমাদের মূল লক্ষ্যটা যেন দেশ হয়। আপনারা এমন কিছু বলবেন না প্লিজ। আমি প্যারিসের ওই ভদ্রলোককেও বলছি, হয়তো ওনার এখন মানসিক একটু সমস্যা যাচ্ছে, এক ধরনের, মানে এত বড় একটা ঘোষণার পর, মানে এত বড় একটা ফ্লপ ঘটনার পর ওনার একটু মেন্টালি স্থির থাকা কঠিন। হয়তো আমিও হয়তো অস্থির হয়ে পড়তাম। তো ওনার অস্থিরতার প্রকাশ যেন ওনার কথাবার্তায় না আসে। আমি ওনাকে রিকোয়েস্ট করবো, আগামী কয়েকদিন বরং আপনি কিছু বলেন না, বললেই না ওই ব্যর্থতার মানে এটা কিন্তু আপনার কথাবার্তা চলে আসবে, তাতে দেশের একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো ওনার একটু নীরবতা কামনা করছি আগামী কয়েকদিনের জন্য।
প্রিয় দর্শক, আপনার সবাই ভালো থাকবেন। আগামীতে আবার কথা হবে। আল্লাহ হাফিজ। পূর্ণ দায়িত্বে বা গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিলেও কোনো লাভ নেই, কারণ উপকার করার যোগ্যতাই তার নেই। শুধু পদ যোগ্য করে তোলে না। এ কারণেই অযোগ্য লোককে বড় পদে বসিয়ে দিয়ে কোনো লাভ নেই, কারণ উপকার করার যোগ্যতাই তার নেই। অন্যদিকে পারিবারিক বা রক্তের আত্মীয়তাই আত্মিক বন্ধন নয়। আদর্শিক আত্মীয়তা হচ্ছে সত্যিকারের আত্মার আত্মীয়। রক্তের বন্ধন থাকলেই পরমাত্মীয় হয়ে যায় না। সমাজ, রাজনীতি সহ গুরুত্বপূর্ণ স্তরে আদর্শিক আত্মীয়তা না থাকলে সেই আত্মীয় কোনো কাজে লাগে না। এই বিষয়গুলি যখন আমরা ভুলে যাই, বা যারাই ভুলে যায়, তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেখান থেকে আর উত্তরণ হয় না। শুধুমাত্র আহাজারি করা যায়, আর্তনাদ করা যায়, আফসোস করা যায়, কিন্তু ক্ষতির পরিমাণটা এত বেশি হয়ে যায়, সেখান থেকে আর উঠে দাঁড়ানো কঠিন হয়ে যায়। সে কারণে যোগ্যতাই হতে হবে প্রথম গুরুত্বপূর্ণ দায়িত্ব যাকে দেওয়া হবে তার। আদর্শই হতে হবে তার মূল যোগ্যতা, যাকে আমি গুরুত্বপূর্ণ দায়িত্বে বসাবো বা দায়িত্বে দেব। এর ব্যত্যয় হলে সর্বনাশ হয়ে যায়। এ কারণেই এই অপ্রিয় সত্য কথাগুলি মনে রাখা দরকার। আত্মার আত্মীয় তিনি, যিনি আদর্শের আত্মীয়। প্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকুন, নিরাপদে থাকুন।